ভাই ব্রিফিং শুরু হয়েছে। আমাদের রংপুর মহানগরের সম্মানিত সাংবাদিক বৃন্দ, মিডিয়া কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে আমরা এখানে রংপুর মেট্রোপলিটন এলাকার 24 নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া এলাকায় রংপুর স্কুলের সাবেক শিক্ষক, জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রীর নাম প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, স্যারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম আবেগে আপ্লুত হয়ে যায়। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবি নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। এখানে গণপতি চক্রবর্তী স্যার ছিলেন একটা সম্মানিত লোক। ওনার ফ্যামিলি ছিল, কারোর সাথে কোনো কলহ বিবাদ কিছু ছিল না। পার্শ্ববর্তী যে বাসাটা উনি এখানে বাড়ি করেছেন, পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার, আমাদের ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। খালি গায়ে ছিলেন, কাঁধে একটা গামছা ছিল। তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে, ওই 2 জন খুনি, তারা যেটা আমি কথা বলেছি আসামিদের সাথে, আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। গণপতি চক্রবর্তী স্যার যখন স্যারকে খুন করা হচ্ছে তখন উনি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং কিছু শব্দ হয়। শব্দ শুনে গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, এই ম্যাডাম উপরে আসার চেষ্টা করেন। উপরে আসার সময় ওই 2 জন খুনি উনাকে সিঁড়ির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে, সেখানে ছাদের উপরে কাপড় চোপড় ছিল, পুরনো একটা গামছা পেঁচিয়ে উনাকে সিঁড়ির মধ্যে হত্যা করেন। উনার চিৎকার চেঁচামেচিতে উনার মেয়ে প্রার্থী চক্রবর্তী, বয়স 25, সে যখন এগিয়ে আসে, প্রার্থী চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। উনাকে মারার পরে খুনিদ্বয়
চিন্তা করলো এই নিচে যায়, নিচে যাওয়ার পরে ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বইমে খেজুর ছিল। খেজুর খাওয়ার পরে তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে এবং ইয়াবার আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে সকাল হয়ে যায়, জুমার দিন ছিল, তারা অপেক্ষা করতে থাকে বাইরের লোকজন যেন কমে যায়। যখন জুমার নামাজের সময় হয় তখন তারা, মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল, রাস্তাঘাট ফাঁকা ছিল, দুইজন বাসার থেকে বের হয়ে সাথে লুট করে নিয়ে যায়। এর মধ্যে সিদ্ধার্থ, সে একটা স্বর্ণের দোকানের কারিগর, পিকে পাল জুয়েলার্সে 8 বছর যাবৎ স্বর্ণের কাজ করে। কাজে সে কোনটা স্বর্ণ কোনটা ইমিটেশন সে চিনে এবং একটা চুড়ি সে আগুন দিয়ে পরীক্ষা করে। আমরা যখন কালকে আলামতটা পেলাম যে একটা চুড়িকে স্বর্ণের চুড়ি কিনা পরীক্ষা করার জন্য আগুন দিয়ে টেস্ট করা হয়েছিল, তখন আমরা অনুমান করেছিলাম স্বর্ণের কাজে অভিজ্ঞ হয়তো কেউ থাকতে পারে। আমাদের সেই অনুমানটা সঠিক হয়, সিদ্ধার্থ স্বর্ণের কাজে অভিজ্ঞ। তারপরে তারা এই ঘটনাকে ডাকাতি বলে যেন পুলিশ মনে করে, সেজন্য তারা ইচ্ছাকৃতভাবে জিনিসপত্র এলোমেলো করে, অর্থাৎ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করে। দুপুরের দিকে তারা এখান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার আগে সেই বাসায় 2টা ফোন ছিল। ফোনগুলো তারা ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে, ফোনে যেন কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। তারা বলেছে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে, সেই উদ্দেশ্যে তারা এটা পানিতে ভিজিয়ে রাখে। বৃহস্পতিবার দিবাগত রাত্রে, অর্থাৎ শুক্রবার ভোর রাত থেকে শুরু হয়ে এই ঘটনাটা তারা সারাদিন ঘটায়। তারপরে তারা যাওয়ার সময় এই যে আমরা কিছু স্বর্ণ অলংকার ওদের দেখানো মতো উদ্ধার করেছি, এগুলো তারা নিয়ে যায়। নিয়ে ওরা মন্দিরের পিছনে একটা পরিত্যক্ত বাড়ির পরিত্যক্ত জায়গায় সেখানে রেখে দেয়। তাদের দেখানো মতে আজকে এই আলামতগুলা জব্দ করা হয়। মুগ্ধের মামাতো ভাইয়ের ছেলে সিদ্ধার্থ, অর্থাৎ তারা দুইজনে আত্মীয়। আর এই ঘটনা ঘটানোর আগে তারা একটা বাসায় বসে ইয়াবা সেবন করে, সেটা হলো সীমান্তের বাসায়। সীমান্ত খুনের সাথে ছিল না, কিন্তু সীমান্তের বাসায় তারা বসে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করার পরে তারা এই বাসার ছাদে এসে সেবন করে। মুগ্ধ সিটি বাজারে মাছের দোকানে কাজ করে, রামনাথের মাছের দোকানে। মুগ্ধের বাসার সামনে খুশি ওরফে প্রশান্ত নামক ইয়াবা ব্যবসায়ীর নাম পাওয়া গেছে, যে ইয়াবা ব্যবসা করে এবং তার থেকে ইয়াবা কিনে নেয়। প্রতি পিস 350 টাকা ধরে তারা ইয়াবা কিনে এবং যে বিল্ডিংটার উপর দিয়ে তারা ওখানে যাওয়া আসা করে, সেই বিল্ডিং হলো দেবুদের বিল্ডিং এর উপর দিয়ে যাওয়া আসা করে। দেবুদের বিল্ডিং, পাশের বিল্ডিংটা গণপতি স্যারের বিল্ডিং এর ছাদে বসে তারা এভাবে নেশা করে। স্যারের ওয়াইফকে তারা কাকি বলে সম্বোধন করত। তো ছোট ছেলেটাকে মারার কারণ হলো সিদ্ধার্থের একটা ছোট ভাই আছে অপূর্ব। অপূর্ব এই খুন হওয়া
নিষ্পাপ শিশু প্রিয়মের সাথে খেলাধুলা করে এবং প্রিয়ম এই খুনিদেরকে চিনে। প্রিয়ম এবং অপূর্ব ছোট ছোট শিশু, তারা বন্ধু বান্ধব একসাথে খেলাধুলা করে। তখন সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে প্রিয়মকে দুনিয়া থেকে সরায় দিবে। সিদ্ধার্থ এবং মুগ্ধ দুইজনে একসাথে ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশুর উপর, কাপড় পেঁচিয়ে হত্যা করে, তার চোখ ঠিকরে বের হয়ে যায়, এরপরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। তারপরে আমি যেটা আগে বলেছি, তারা খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিং এর ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। এর আগে ওরা ওখানে চেয়ারে বসে রেস্ট নেয়। আমরা যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন, এই ব্যাপারে মামলা রুজু হয়েছে। কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আর এই দ্রুততম সময়ের মধ্যে মামলার তথ্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তারে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তথ্য দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আপনাদের সবাইকে আমি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। মামলার বাদী আমি মাত্র জাস্ট মামলা নম্বরটা ফোন করে ওসি সাহেবকে নিয়েছিলাম। মামলা ওসি আছেন নাকি মামলা বাদীকে? আচ্ছা, আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি, যেহেতু এই জিনিসটা আমরা একটা খুব ডিলেমার মধ্যে ছিলাম, এটা কি খুন নাকি ডাকাতি, আমরা এই জিনিসটা নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। যার ফলে আসামিকে নিয়ে ইন্টারোগেশন, আসামি অ্যারেস্ট করা, আসামি ইন্টারোগেশন করা, এগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম এবং আছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের এই দক্ষ টিমকে ধন্যবাদ জানাতে চাই, যারা রংপুর মেট্রোপলিটন পুলিশে একটা টিম ওয়ার্কের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশকে জনগণের সেবক হিসেবে উপস্থাপন করতে পারছে। এই দ্রুততম সময়ে এরকম একটা চাঞ্চল্যকর ঘটনার তথ্য উদ্ঘাটন করা, আমি মনে করি এটা আমাদের সহকর্মী যারা আছেন, যারা এই কাজে যুক্ত আছেন, যুক্ত হয়েছেন, যারা আজকে এই তথ্যটা উদ্ঘাটিত করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আগে আমি রংপুরে জয়েন করার পরে আপনাদের সাথে কথা বলেছি, মাদক এই রংপুরতে এটা অনেক বড় সমস্যা। আমি খুব চেষ্টা করে যাচ্ছি, আমাদের সহকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন, বাট মাদক নির্মূলের ক্ষেত্রে আমাদের সকলকে হেল্প করতে হবে, সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে হেল্প করতে হবে। এই যে 1 পিস 2 পিস ইয়াবা বিক্রি হয়, বাসায় বসে সেবন করে অনেকে, হয়তো এটা আমাদেরকে না জানালে আমরা জানতেও পারি না। আমরা এই যে আলামতগুলো আপনারা দেখছেন, আর আমরা যদি দরকার হয় 2 দিন পরে আবার আমরা আপনাদেরকে আমাদের তদন্তের অগ্রগতি আমরা জানাবো। সংক্ষেপে বলেন যে এই হত্যাকাণ্ডের মূল মোটিভ ছিল মাদককে বাধা দেওয়ার কারণে হত্যাকাণ্ড হয়েছে কিনা এটি বলবেন, এবং তথ্য এটা হলো বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে উনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল, আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন, গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার পাশাপাশি এলাকা। না, আমরা এই খুনি 2 জনেই পেয়েছি, তাদের সিকিউরিটি আমাদের দুজনে অ্যারেস্ট হয়েছে। গ্রেপ্তারটা আমরা আজকে ভোরবেলায় গ্রেপ্তারটা করেছি।
তারা আজকে কি নিয়মিত সেখানে মাদক সেবন করতেন নাকি সেদিনই প্রথম দিয়েছে? ওরা যেখানে, আমি যেটা বুঝলাম যে নিয়মিত মাদক সেবন করতো না, ওরা যেখানে নির্মাণাধীন বিল্ডিং গুলা সুযোগ পায় নেশাগ্রস্তরা সেখানে যায় আড্ডা দেয়। মাননীয় কমিশনার, আপনার ডিবি প্রধান এবং আপনার কোতোয়ালি থানার একজন কর্মকর্তা 10:32 এবং 10:16 পর্যন্ত কনফার্ম করেছে কোনো আসামি আটক হয়নি। আপনি বলছেন ভোর রাতে গ্রেপ্তার হয়েছে। এখানে যদি গ্রেপ্তার হয় তাহলে তো নিরাপত্তার কোনো ইস্যু থাকার কথা নয়। তাহলে কেন এই তথ্যগুলো গণমাধ্যম থেকে লুকানো হলো? না, গণমাধ্যমে আমরা, এটা একটা চাঞ্চল্যকর মার্ডার, 4 জন মার্ডার হয়ে গেছে। সেখানে আমরা যে কোনো আসামিকে আমরা গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা আচ্ছা, মা ও মেয়ের বিষয়টা, আচ্ছা আমি বাবার নামে ওই বলতে দেন, একজন একজন করে বলেন। জানতে চাই সেটি হচ্ছে যে এই যে স্যারের যে সহকর্মী এবং যে কন্যা সন্তান, আমরা ইতিমধ্যে দেখেছি গণমাধ্যমে বিভিন্ন পেজ থেকে একটা তথ্য জানানো হচ্ছে যে তাদেরকে আসলে হত্যার আগে আসলে রেপ করা হয়েছে। এই ব্যাপারে না, এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। আর উনি যেটা বলছে আমরা কিভাবে তাদেরকে শনাক্ত করেছি, আমরা যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়, এরপরে তারা গোসল করে। এরপরে একটা চুড়ি পেয়েছি আমরা, একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আচ্ছা, একটু আমরাও বলি, প্রশ্ন করি, আমি প্রশ্ন করি স্যার। আপনারা বলছেন, আমি একটু বলি 1 মিনিট। আরে বাবার নাম তো পরে পাওয়া যাবে ভাই। আমাদের যেটা জানার বিষয় যে আপনারা বলছেন যে 3 তলার ছাদ থেকে 2 তলার ছাদে গেছে। আমরাও তো সেখানে গেছি, আমরা 3 তলার ছাদে গেছি। 3 তলার ছাদ থেকে 2 তলার ছাদে আসলে গেল কিভাবে? সেটি কি লাফিয়ে গেল বা কিভাবে গেল সেটি আমাদের একটু জানা দরকার। আমি একটু স্যার, আর 2 জন মানুষের পক্ষে এই 4 জন মানুষকে এইভাবে খুন করা, এইটা আসলে কোন জায়গার যুক্তি থেকে আসে? আচ্ছা, এই যে 2 জন আসামি অ্যারেস্ট হয়েছে, একজন হলো শ্রী মুগ্ধ দাস, পিতা শ্রী কানু দাস। মুগ্ধ দাসের বয়স 23, পিতা কানু দাস, মাতা সেনারানী দাস। দ্বিতীয় যেটা সিদ্ধার্থ দাস, বয়স 19, পিতা বিনয় চন্দ্র দাস, মাতা পাপড়ি দাস। উভয়ের সাং মাছুয়াপাড়া, কোতোয়ালি থানা, রংপুর মেট্রো। আর এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তী স্যারকে খুন করা হয়। স্যারের শব্দ পেয়ে, স্যারের গঙ্গানি শব্দ পেয়ে স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ম্যাডাম যখন যাচ্ছিলেন তখন উনাকে খুন করা হয়। উনার শব্দ পেয়ে মেয়েটা যখন আসতেছিলেন প্রার্থী চক্রবর্তী, এরপরে প্রার্থী চক্রবর্তীকে খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয় এবং খুনগুলা একটার পর একটা করা হয়। আচ্ছা, মাননীয় কমিশনার, একটু আমার জানতে ইচ্ছে করছে, রংপুরে আরেকটি আলোচিত হত্যাকাণ্ড অনেক আগে ঘটেছিল, সেটি জাপানি নাগরিক হসিকুনিও। এই হত্যাকাণ্ডে আমরা তৎকালীন পুলিশের যে ব্রিফিং, তাতে কিছু আসামিকে 164, 162 161 এর বরাত দিয়ে বলা হয়েছিল। আবার অনেকদিন পরে দেখা গেল যে প্রকৃত খুনিদের ব্যাপারেও 164 করা হলো। তার মানে প্রথম ব্রিফিংটা ছিল ভুল বা প্রথম আসামি ধরাটা ছিল ভুল। এই ধরনের কোনো ভুল করছেন না তো? আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাকে যারা চিনেন আস্থা রাখতে পারেন ইনশাল্লাহ। শুধু এটুকুই বলবো, আস্থা রাখতে পারেন, বাকিটা আপনারা পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ। আস্থা রাখবেন। আমরা কি ধরে নিতে পারি স্যার যে মাদক রংপুরে মাদক মহামারী আকার ধারণ করেছে এবং আমরা মাদকের বিপরীতে আমাদের পুলিশের কোনো কার্যকরী ভূমিকা নেই, যার কারণে কার্যকরী ভূমিকা আছে বলে
গত 3 মাসে প্রায় 2000 মাদক সেবী মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে। 2000 মাদক সেবী মাদক ব্যবসায়ীকে অ্যারেস্ট করার ক্ষেত্রে আপনি একটা দেন নাই। এখানে যারা আছেন, আমি এটা আগেও বলছি, এই যে 2000 মাদক সেবীকে অ্যারেস্ট করেছে মাদক ব্যবসায়ীকে পুলিশ, এই মালামাল সহ মাদক সহ, এটাই পুলিশের ভূমিকা নাই বলেন কিভাবে? পুলিশের ভূমিকা আছে। পুলিশকে আমি একটা জিনিস বলি, পুলিশকে ছোট করে দেখবে না, পুলিশের কাজগুলোকে প্রশংসা করবে, পুলিশের ভালো কাজের প্রশংসা করবেন, প্রশ্ন করার জন্য করবেন না, প্রশ্ন করবেন ভালো কাজের প্রশ্ন এই যে করবেন। সিদ্ধার্থ এবং মুগ্ধ যেখান থেকে মাদক কিনে তাকে আসলে শনাক্ত করা হয়েছে কিনা? হ্যাঁ, আমি তো সেটাই বলেছি, আমি তাদের থেকে যা পেয়েছি, আমি কিন্তু যা পেয়েছি আমি কোনো রাগ টাগ না করে আমি একটু যেটা জানতে আমি চাইলাম, স্যার। অনেস্টলি বলেছি, ইন্টিগ্রিটি নিয়ে বলেছি। 3 তলা থেকে কিভাবে দোতলা এটাই নামলো? আমরা তো ওখানে গেছি মাদক মানে এটা মাদক লাফিয়ে। মাদক সেবী যারা, তারা লাফিয়ে নামে, লাফিয়ে উঠে ওরা বিভিন্ন হ্যাঁ, একটার পর একটা, একটার পর একটা করছে। ঠিক আছে, প্রশ্ন না থাকলে করো, না থাকলে বাদ দাও। আর আমি লাইভ এখান থেকে ওই ছাদটার উপরটা আন্ডার কনস্ট্রাকশন ছিল এবং নিচে কোনো লোক ছিল না, মানে পুরো বাসাটা অনেকটা ফাঁকা ছিল, তো তাদের জন্য তো এই ভবনের ছাদটা নিরাপদ। আচ্ছা, আমরা যেটুকু তথ্য এই অল্প সময়ের মধ্যে পেয়েছি, আমি আমার চাকরি জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলবো আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পেয়েছি, যতটুকু অগ্রগতি হয়েছে, আমি আমার পক্ষ থেকে আমি আলহামদুলিল্লাহ বলবো, এবং আপনাদেরকেও বলবো আপনারা পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন না। লাস্টে এই কথাটা বলবো, আমার উপর আস্থা রাখতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।